আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব আর হচ্ছে আহ, তড়িৎ বল এইসব নিয়ে রিলেটেড ম্যাথ দেখছিলাম। আমাদের পরের টপিক আজকে থিওরিটিক্যাল টপিক দেখবো আর কি। সেটা হচ্ছে এরপরে যেটা আছে, ছোট্ট একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে সমবিভব তল। যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান সেটাকে আমরা সমবিভব তল বলি। আই মিন, একটা সুষম তড়িৎ ক্ষেত্র যদি বলি যে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস এভাবে বলে। তো এই সুষম তড়িৎ ক্ষেত্রে আমি যদি একটা একটা লম্বভাবে তল চিন্তা করি, এখানে এই তলের মধ্যে দিয়ে সবগুলা বিন্দুতে সমান পরিমাণ বলরেখা যাচ্ছে আর কি। আই মিন, স্পেস যেহেতু সেম, সবগুলা বলরেখার মানে তীব্রতাটা সেম এখানে প্রত্যেকটা বিন্দুতে, উৎস থেকে এটা সমদূরবর্তী একটা বিন্দু। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে এর সমান বিভব হবে। সো এইরকম একটা তলের উপরে যদি এক বিন্দু থেকে আমি আরেক বিন্দুতে চার্জ মুভ করি, তাইলে আমার কোনো কাজ করা লাগবে না, কারণ কাজের সংজ্ঞাটা ছিল এরকম, মানে থিওরিটিক্যালি কোনো কাজ হবে না। যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু ছিল এরকম, ভি কিউ, মানে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কি ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু ছিল ভি কিউ। তো এখান থেকে আমরা এভাবে এটাকে এভাবেও লিখতাম যে ডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু কিউ, এভাবেও লেখা যাইতো। তো আমরা এখানে ডেল্টা ভি মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেহেতু আহ, কোনো বিভব পার্থক্য নাই, যেহেতু বলতেছি সমবিভব তল, তো ডেল্টা ভি ইকুয়ালস টু যেহেতু জিরো, তার মানে এইখানে এই তলের উপরে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি আমরা চার্জের মুভ করি তাহলে কোনো কাজ হবে না, আলটিমেটলি কৃত কাজ শূন্য হবে। তো মাঝে মাঝে খ নাম্বারে কোশ্চেন এটা আসে যে সমবিভব তলে কৃত কাজ শূন্য হয় কেন, ব্যাখ্যা করো, এরকম বলে। তো এটা এরকম হইতে পারে যদি আমরা একটা গোলক চিন্তা করি। এই চার্জিত বস্তু, এই একটা গোলকের সুষমভাবে যদি গোলকটার পৃষ্ঠ চার্জিত থাকে আর কি, ধনাত্মক আধানে আহিত গোলক, তাহলে এই গোলকটার এই পৃষ্ঠের উপরেও সব বিন্দুতে বিভব সমান, গোলকের পৃষ্ঠে সকল বিন্দুতে বিভব সমান। ওকে, যেহেতু সুষম আকৃতির গোলক, সো এই ক্ষেত্রেও গোলকের পৃষ্ঠের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে চার্জের সরণ ঘটাইলে বা চার্জকে মুভ করাইলে কৃত কাজ শূন্য হবে। একইভাবে যে কোনো একটা চার্জিত বস্তু থেকে যদি এটা বিন্দু চার্জ চিন্তা করি, এটা থেকে এই আর দূরত্বে গেলাম আমি, ধর এটা হচ্ছে আর দূরত্ব, এইখানে যে বিভব হবে এইখানেও যদি সমান আর দূরত্ব যাই সেম বিভব হবে। এরকম পুরা সবগুলো এরকম বিন্দুকে যুক্ত করে আমি যদি একটা এই যে গোলক চিন্তা করি, ওই গোলকটার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান হবে এবং সেটাও একটা সমবিভব তল হবে। তো এই সমবিভব তল নিয়ে আসলেই খ নাম্বারে এটাই আসে, বেশিরভাগ কোশ্চেনটা হয় সমবিভব তল কাকে বলে এটা আসে, অথবা সমবিভব তলে কৃত কাজ শূন্য সেটা ব্যাখ্যা করতে বলে। আচ্ছা, ওকে, এরপরের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, অথবা এটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলতেছি, অথবা দ্বিপোলও বলে। ওকে, এভাবেও দ্বিমেরু বা দ্বিপোল এভাবেও লেখে। ওকে, তো এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা অলরেডি যে কেমিস্ট্রিতে যে ডাইপোল পড়ে আসছি, যে পানির অণু একটা ডাইপোল বা HCl এটা একটা ডাইপোল অণু, বা পোলার অণু যেগুলা বলতাম, তো এগুলা অন কাইন্ড অফ ডাইপোল। ওকে, ইলেকট্রিক ডাইপোল। তো এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে সমান মানের বিপরীত দুইটা চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে, এরকম হইলে তাকে আমরা ডাইপোল বলবো। তো ডাইপোলের সংজ্ঞাটা হচ্ছে এরকম, এক জোড়া সমান ও বিপরীত বিন্দু আধান
ওয়ালাইকুম আসসালাম। বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ওকে, তার মানে আমার একটা ডাইপোল হওয়ার জন্য যে জিনিসটা জরুরি, একজোড়া আধান থাকবে যাদের চার্জ হবে সমান এবং বিপরীত, এবং তারা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে। ওকে, এটাকে আমরা একটা ডাইপোল বলতেছি, ইলেকট্রিক ডাইপোল বা দ্বিপোল বা দ্বিমেরু বলতেছি। আচ্ছা, তো এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যদি আমি এটাকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে রাখি, সে সেখানে একটা ঘূর্ণন প্রবণতা অনুভব করবে। ওকে, সে ঘূর্ণন প্রবণতা অনুভব করবে কেন? আমি একটু সংজ্ঞাটা মুছলাম। ধরে এটা একটা তড়িৎ ক্ষেত্র, এর মধ্যে যদি আমি ওই একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখি, বা এই এইচসিএল অণুটাকেই যদি এর মধ্যে রাখি, ধরে এটা এইচসিএল, তাহলে এই এইচসিএল অণুটা, আমরা জানি কি এটা তড়িৎ ক্ষেত্রের দিক কি বোঝায়, একটা +1 কুলম্ব চার্জকে ওই বিন্দুতে আনলে সেটা যেদিকে বল অনুভব করবে সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্রের দিক বলি। তার মানে এটা যদি সেই তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা কি নির্দেশ করতেছে, এই ডিরেকশনটা, যে প্লাস চার্জকে সে ওইদিকে বিকর্ষণ করে, ধাক্কা দেয়, আর তাইলে এইটা মাইনাস চার্জকে এইদিকে টানবে। তো এইখানে এই ইয়াটাতে, আই মিন এইচসিএল অণুটাতে, এইখানে প্লাস ডেল্টা প্লাস বা পজিটিভ চার্জ যতখানি, এখানে ঠিক ততখানি নেগেটিভ চার্জ, সমান এবং বিপরীত। তাহলে এই অংশটা ওইদিকে ধাক্কা খাবে, আর এই অংশটা আবার এইদিকে টান খাবে। ওকে, এর ফলে এই জিনিসটা এরকম একটা ঘূর্ণন প্রবণতা অনুভব করবে। মানে এই পুরা অণুটার উপরে দুইটা বল ক্রিয়া করবে, একটা ওইদিকে আর একটা এইদিকে, ব্যাপারটা এরকম, এই সাইডে আর এই সাইডে। এর ফলে এই জিনিসটা রোটেশন, এই যদি এটা মধ্যবিন্দু ধরি, এটা ঘোরার চেষ্টা করবে। সবাইকে এটা বুঝতেছিস? এই নামি বুঝছিস? আচ্ছা, নামি বুঝছিস? ঐশী বুঝছিস? আচ্ছা, আবির একটু লেট করছিস তো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এই অণুটার উপরে যদি এটাকে আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি, তাইলে এর উপরে যে বলটা ক্রিয়া করবে, তড়িৎ ক্ষেত্র তো যে কোনো এক, তড়িৎ ক্ষেত্র কি অ্যাকচুয়ালি দিকটা কিভাবে নির্ণয় করতাম, একটা ধনাত্মক +1 কুলম্ব চার্জকে আনলে সেটা যেদিকে বল অনুভব করে সেটাই তড়িৎ ক্ষেত্রের দিকটা নির্দেশ করতো। তার মানে এটা একটা প্লাস চার্জের পয়েন্ট, যেহেতু এই সাইডটা ওই দিকে ধাক্কা অনুভব করবে, এটাকে আমি এইদিকে দেখাইছি, তো এইদিকে এফ বল অনুভব করবে। এই এফটা ওই যে এফ ইকুয়ালস টু কিউ ই, ওই বলের সমান আর কি, এফ ইকুয়ালস টু কিউ ই। আর এই সাইডটা সেম বল অনুভব করবে, কারণ চার্জের মান সমান। তো একটা বস্তুর উপরে আমরা যদি এরকম এই কলমটার উপরে দুই প্রান্তে সমান এবং বিপরীত বল দেই, তাহলে এই কলমটা ঘোরা শুরু করবে। ওকে, তার মানে এই অণুটাও এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঘোরার চেষ্টা করবে। কথা কি বোঝা গেল? এই বুঝছিস এবার নামি? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাইলে এবার এই যে এর ঘূর্ণন প্রবণতাটা, এই জিনিসটাকে আমরা একটা টার্ম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটাকে আমরা ডাইপোল মোমেন্ট বলি, অথবা দ্বিপোল ভ্রামক বলি। ওকে, বা দ্বিমেরু ভ্রামক বলি। তাইলে এই জিনিসটা কি, ডাইপোল মোমেন্ট অথবা দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যাই বলি না কেন একই কথা। দ্বিমেরু ভ্রামক, এই ভ্রামক শব্দটা সবসময় ঘূর্ণনরত বস্তুর সাথে সংশ্লিষ্ট। ওকে, আমরা যখন ওই গতিবিদ্যা, ওই যে 4 নাম্বার চ্যাপ্টার নিউটনীয় বলবিদ্যা পড়বো, তখন এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এইটাকে আমরা কিভাবে মেজার করি, যে একটা অণুর এই ঘূর্ণন প্রবণতাটা কিসের উপরে নির্ভর করবে, কিসের উপরে ডিপেন্ড করবে? এই বল যত বেশি হবে, বলের মান যত বেশি হবে, এই ইসের ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। তার মানে বলের মানটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? বল এফ ইকুয়ালস টু কিউ ই। তাহলে বলটা তো চার্জের উপরে নির্ভর করতেছে, তার মানে কিউ যত বেশি হবে, এই দুই সাইডে যে চার্জ দুইটা আছে, এই কিউ এর মান যত বেশি হবে,
এফ এর মান তত বেশি হবে, মানে বলটা তত বেশি হবে। আর বল যত বেশি, ঘূর্ণন প্রবণতা তত বেশি। এবং আরো একটা ব্যাপার যে এই যে ঘুরবে তো এই অক্ষকে কেন্দ্র করে, এই যে এই অক্ষ বলতে এই যে মধ্যবিন্দুকে কেন্দ্র করে। তাহলে এই ক্ষেত্রে এই চার্জ দুইটা যত বেশি দূরত্বে অবস্থান করবে, মানে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, ঘূর্ণন প্রবণতাটা তত বেশি হবে। ওকে, একটা সমান মানের বল, সমান এবং বিপরীত মানের বল, ধর আমরা এইটুকু একটা লাঠির দুই প্রান্তে এই সাইডে 5 নিউটন বল দিলাম, এই সাইডে 5 নিউটন বল দিলাম। ওকে, এইটা সমান এবং বিপরীত। এইটা যতখানি ঘূর্ণন প্রবণতা দেখাবে বা এইটা যতটা বেশি ঘুরবে, যদি এই লাঠিটার দৈর্ঘ্য 5 এইটুক লাঠি না হয়ে লাঠিটার দৈর্ঘ্যটা যদি বড় হয়ে যায়, আমি সেম মানের বল ওই 5 নিউটন বিপরীত দিকে দিলাম, এই লাঠিটা আরো বেশি ঘুরবে। ওকে, তো তার মানে এই দূরত্বটা চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরেও নির্ভর করতেছে। তো এই দুইটা জিনিসকে একসাথে করে আমরা যে টার্মটা নিয়ে আসছি সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, সেটাকে বা ডাইপোল মোমেন্ট বলে, সেটাকে আমরা পি দিয়ে দেখাচ্ছি। এটা তাহলে কিভাবে বের করব? কিসের উপরে ডিপেন্ড করতেছে? চার্জের উপরে, চার্জের মানের উপরে, মানে কিউ এর উপরে, আর তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে। তাহলে ওই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা এখানে টয়েজ এল দিয়ে দেখাচ্ছি। এই পুরা দুইটা বিন্দুর মধ্যবর্তী, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বকে আমরা টয়েজ এল দিয়ে দেখাচ্ছি। টয়েজ এল দিয়ে দেখানোর রিজন হচ্ছে আমরা এই যে সেন্টার থেকে সবসময় দূরত্ব নিয়ে কথা বলবো, তো তাতে এই যে সেন্টার থেকে প্রত্যেকটা চার্জ এল দূরত্বে আছে। তো এই টয়েজ এল দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মধ্যবর্তী দূরত্বটা বুঝাচ্ছি। তাহলে কিউ চার্জের মান আর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটার গুণফল। ওকে, এই দুইটার গুণফলকে আমরা বলতেছি দ্বিমেরু ভ্রামক। কোনো একটা ডাইপোলের এই সিএল এর জন্য এরকম বের করতে পারবো। তো যার এই দ্বিমেরু ভ্রামক বা পি এর মান যার যত বেশি হবে, তার ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। কোনো একটা তড়িৎ ক্ষেত্রে তার ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। ওকে, এটা একটা ভেক্টর রাশি, কারণ এই যে এল এর দিকটা থাকবে। তো এখন আমরা এই ভেক্টর রাশির দিকটা কেমনে লিখবো? পি এর দিক সবসময় আমরা ধরে নিছি এটা যে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। ওকে, এটা জাস্ট ধরে নেওয়া হয়েছে, কোনো রিজন নাই। ওকে, তো এটার এককটা কি হবে? চার্জের একক কুলম্ব আর দূরত্বের একক মিটার, তাইলে হচ্ছে একক হচ্ছে কুলম্ব মিটার। ওকে, তো আমরা এখন আসি যে এইরকম ডাইপোল এইরকম ডাইপোল যদি কোথাও থাকে, তাহলে ওই ডাইপোলের আশেপাশে তড়িৎ ক্ষেত্র ও বিভবের মানগুলা কিরকম হবে সেগুলোর জন্য আমরা রাশিমালা নির্ণয় করব এখন। ওকে, আচ্ছা, তাইলে প্রথমে আসি। আমাদের প্রথম কেসটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোল নিচ্ছি। আই মিন ওই HCl অণুর মতোই কোনো একটা কিছু চিন্তা করতে পারি। তো এই সাইডে হচ্ছে তার প্লাস কিউ চার্জ। আচ্ছা, আমি বইয়ের চিত্রকেই ফলো করতেছি। এই সাইডে মাইনাস কিউ চার্জ, এই সাইডে প্লাস কিউ চার্জ। অবশ্য কোনো সমস্যা নাই, যেখানে আমি প্লাস মাইনাস দিই না কেন একই ব্যাপার। আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টয়েজেল। এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টয়েজেল। আমরা সবসময় বিন্দু মানবো এই মিড পয়েন্ট থেকে। তো এই ডাইপোল বা এই দ্বিমেরুর এটা হচ্ছে অক্ষ। ওকে, আই মিন ওই চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা যেটা। তো এই অক্ষের উপরে এই সেন্টার থেকে সব দূরত্ব মাপবো এই সেন্টারটা থেকে, ও বিন্দু ধর এটা, এই ও বিন্দু থেকে আর দূরত্বে, এইটা হচ্ছে আর দূরত্ব, এই আর দূরত্বে কোনো একটা বিন্দুতে আমাকে ই এর মান বের করতে বলছে। ই কত হবে? ওকে, তাহলে প্রথম কেসটা কি? সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর আর দূরত্বে, ওটা অবশ্যই আর দূরত্ব বলতে ওই সেন্টারই বুঝছে, মধ্যবিন্দু থেকে আর দূরত্ব আর কি। অক্ষের উপরে কোনো বিন্দুতে ই এর রাশিমালা বা
তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় করতে যাচ্ছি, আর একই সাথে আমরা বিভবও নির্ণয় করব, পরে আসতেছি। তো ফার্স্টে আগে আমরা তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করে ফেলি। তো ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এখানে দুইটা চার্জ আছে, একটা হচ্ছে কিউ চার্জ আর একটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। তো আমরা ওই দুইটা চার্জের জন্যই তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তো কিউ চার্জের জন্য যদি তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করতে যাই, তাহলে সেটা কত আসতেছে? কিউ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য প্রথমে লিখতেছি প্লাস কিউ চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, প্লাস কিউ চার্জের জন্য, প্লাস কিউ চার্জের জন্য ওই এটা ধর পি বিন্দু ধরলাম, হ্যাঁ, পি বিন্দুতে চার্জের জন্য ই, এটাকে ই1 দিলাম, মানে তড়িৎ প্রাবল্য ই1। তো আমরা তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করি? ওই বিন্দুতে মনে মনে একটা +1 কুলম্ব চার্জ চিন্তা করতে হয়, যে ওর দিকটা যখন আমরা নির্ণয় করতে চাই। তার দিকের ব্যাপারটা পরে আসতেছি। তাইলে ফার্স্টে হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি বের করতে চাই, আমাদের সূত্র ছিল 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো এখানে কিউ কিউ তো এই যে প্লাস কিউ, আমরা বলছি যে চার্জের প্লাস মাইনাস বিবেচনা করব না, আমরা দিক বলে দিব। প্লাস কিউ আর হচ্ছে আর স্কোয়ার, দূরত্বটা কত হবে? এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা যদি আমি মাপতে যাই, তাহলে আমার একটু এই জিনিসটা লাগবে। এটুকু হচ্ছে এল, তাহলে এই পুরাটা আর, আর থেকে এল বাদ দিলে আমরা এই দূরত্বটা পাচ্ছি। তাহলে এখানে হবে আর মাইনাস এল হোল স্কোয়ার। কেউ না বুঝলে বলিস। তো এখানে লিখে দিলাম যার দিক, যার দিক এটা ধর আমরা একটা ডিরেকশন দিয়ে দেখাই দিলাম, এটা হচ্ছে ধর পি সি দিয়ে দিলাম, পি সি বরাবর। ওকে, যার দিক পি সি বরাবর। কারণ ওখানে যদি আমরা একটা +1 কুলম্ব চার্জ নিয়ে আসি, সেটা ওরকম বাইরের দিকে ধাক্কা খাবে ওর জন্য। এখন আমরা এইখানে মাইনাস কিউ চার্জের জন্য, মাইনাস কিউ চার্জের জন্য ওই পি বিন্দুতেই, হ্যাঁ, আচ্ছা উপরে লিখে দিই পি বিন্দুতে, প্লাস কিউ চার্জের জন্য মাইনাস কিউ চার্জের জন্য সেটা হচ্ছে ই2, এটা আসবে 1/4 পাই এপসাইলন নট। আমরা শুধু চার্জের মান নিব, চার্জের মান মাইনাস কিউ, মানে হচ্ছে শুধু কিউ, আর দূরত্বটা নিব এই, এইটুকু হচ্ছে এল, আর এই পুরাটা হচ্ছে আর। তাইলে আমরা এইখান থেকে ওই বিন্দুর দূরত্বটা নির্ণয় করতে আর প্লাস এল, এইটুকু যেহেতু এল, তাহলে এটা আসতেছে আর প্লাস এল হোল স্কোয়ার। এটার দিক কোন দিকে হবে? এটা যেহেতু মাইনাস চার্জ, ওই +1 কুলম্ব চার্জকে সেই দিকে টানবে। তাইলে এইটাকে আমি এদিকে দেখাই দিচ্ছি, এই দিকে টানবে, তার দিকে টানবে। তো এটাকে ধর ডি দিয়ে দেখাইলাম। তাহলে যার দিক, যার দিক পি ডি বরাবর। তাহলে ওই বিন্দুতে এখন দুইটা আহ, তড়িৎ এই প্রাবল্য ক্রিয়া করতেছে, একটা হচ্ছে ই1 আর একটা হচ্ছে ই2। ই1টা এইটা, ই2টা হচ্ছে এইটা। তো আমাদের লব্ধি প্রাবল্য কত হবে? বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া লাগবে, আমরা আগেই পড়ে আসছি। তো পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বা ই এর মান, সেটা যদি বের করতে চাই, এখানে কোনটা বড়, ই1 না ই2 বড়? তো আমরা অ্যাকচুয়ালি দুইটার মধ্যে যেহেতু কিউ সেম, এই যেটা বড় মান দিয়ে কিউ কে ভাগ দিলে সেটা ছোট হয়ে আসবে। তো এই মানটা যেহেতু বড়, তাহলে বোঝাই যাচ্ছে এই মানটা ছোট, ই2 হচ্ছে ছোট, ই1 বড়। কেউ এটা বুঝছিস কিনা? আর প্লাস এল মানটা বড়। তো একই মানকে, সেম মানকে আমরা এখানে বড় মান দিয়ে ভাগ দিচ্ছি, এখানে ছোট মান দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে অবশ্যই এই ই2 এর মানটা ছোট হয়ে যাবে। তো এখানে ই2 এর মানটা যেহেতু ছোট, তাইলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব, যেহেতু দুইটা ভেক্টর বিপরীত দিকে আছে। তাইলে আমাদের লব্ধি প্রাবল্যটা যেটা হবে, লব্ধি প্রাবল্য বা ওই পি বিন্দুতে মোট প্রাবল্য যেটাই বলি না কেন, লব্ধি প্রাবল্য ইকুয়ালস টু ই1
মাইনাস E2। তাহলে হচ্ছে এটা বড়, তাহলে এরকম আসতেছে 1/4πε0। এটা দুইটার মধ্যেই আছে, সো এটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। আরো একটা জিনিস কমন নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে কিউটাকেও কমন নিয়ে নিতে পারি, কিউকেও কমন নিয়ে নিতে পারি। তাইলে শুধু থাকতেছে এরকম 1/r - l², আর ওই সাইডে থাকতেছে -1/r+l²। ওকে, তাইলে এবার আমাদের পরের লাইনটা, আমি এটা মুছে দিচ্ছি। আমাদের ই সমান সমান আসতেছে, আমরা একটু লসাগু করি, 4πε0 r - l² ইন্টু r+l², আর উপরে আসতেছে r+l² মাইনাস r-l²। লসাগু করলাম জাস্ট ওই ভিতরে যেটুক ছিল। তাহলে এখন যেটা করতে পারি, আমি এখানেই করতেছি, তোরা পরের লাইনে যাবি। এই যে r-l আর r+l, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে পড়তে পারি, এরকম করতে পারি, হোল স্কয়ার। তাহলে a+b ইন্টু a-b, এরকম সূত্র আসছে আমার, a+b ইন্টু a-b। তোরা একটু লেখা হইলে বলিস, আমি এটার মধ্যেই লিখবো। তাইলে এটা হয়ে যাচ্ছে a² - b², তো এটাকে আমি এই r² - l² লিখে দেওয়া যায়, r² - l² পুরোটা হোল স্কয়ার, নিচে এরকম হয়ে গেছে। আর উপরে কি অবস্থা, a+b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, সূত্র হচ্ছে 4ab, 4ab সূত্র চলে আসছে। তাইলে উপরে হচ্ছে 4rl, এরকম আসছে। কেউ না বুঝলে বলিস। ওকে, তো এখন আমরা ওই যে ভ্রামক ডাইপোল মোমেন্ট যেটা পরে আসছিলাম, দ্বিপোল ভ্রামক, সেটা পরে আসছিলাম, p = টয়েজ এল কিউ ছিল। তো এটাকে আমরা ওভাবে লিখতে পারি। তো আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এখান থেকে 2 × টয়েজ এল, এই 2 টয়েজ এল কে একসাথে রাখলাম, আর কিউ, আর সাথে থেকে যাচ্ছে শুধু 2r আর কি, এরকম। ওকে, তাইলে আর নিচে যেটা আছে রাখতেছি 4πε0 r² - l² হোল স্কয়ার। তাহলে এই যে এইখানে 4r যেটা ছিল, এখান থেকে টয়েজ এল, এটাকে আলাদা করে জাস্ট গোছায় লিখছি, যাতে আমি টয়েজ এল কিউ সমান সমান পি লিখতে পারি। তাইলে এখন আমি ওই জায়গাটায় পি বসাই দিচ্ছি, ডাইপোল মোমেন্ট যেটা ছিল, এই টয়েজ এল কিউ, এইটুককে আমি পি লিখতে পারি। সবার এইটুক লেখা হইলে বলিস, না লেখা হইলেও বলিস। এই জায়গাটাতে পি বসাই দিলাম, এখান থেকেই আসছে। ওকে, তাহলে আমার লাস্টে ফাইনাল যে সূত্রটা পাইলাম আমরা, সেটা এরকম দাঁড়াচ্ছে, ই সমান সমান, ই সমান সমান এটা লেখা যাচ্ছে 1/4πε0 পি ইন্টু বা 2pr, এভাবে লিখতে পারি, 2pr ডিভাইডেড বাই r² - l² হোল স্কয়ার। এটা হচ্ছে কোন রকম শর্ত ছাড়া এই সূত্রটা, যেখানে পরিচয়টা কি ছিল, তার মানে আমাদের কি কি লাগতেছে লাস্টে। তো আমাদের যদি এরকম একটা ডাইপোল দিয়ে বলে যে এর অক্ষ বরাবর r দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে, আমার যা লাগবে ওই r দূরত্বটা লাগবে, আর ওই যে দ্বিপোল মোমেন্টটা বের করে নিব, আর ওই তাদের মধ্যবর্তী দূরত্বের যে অর্ধেক মানটা, মানে টয়েজেল তো পুরা দূরত্ব, তার অর্ধেক মানটা হচ্ছে এই এল।
আচ্ছা, এখন কথা হচ্ছে এই সূত্রটাকে আমরা একটু মডিফাইড করব। সেটা হচ্ছে একটা শর্ত জুড়ে দিই এখন। যদি এরকম হয় যে এই আর এর মানটা, এই আর এর মানটা মানে হচ্ছে এই যে ওই বিন্দুটা ডাইপোল থেকে যে পি বিন্দুর দূরত্বটা, এটা অনেক বড় কিসের তুলনায়? এই এল এর তুলনায়। মানে হচ্ছে সহজ কথায় চার্জ দুইটা যে দূরত্বে আছে, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের তুলনায় আর এর মানটা অনেক যদি বেশি হয়, মানে কন্ডিশনটা যদি এরকম দাঁড়ায়, যদি আর গ্রেটার এল, মানে হচ্ছে এল এর তুলনায়, এই এল এর তুলনায় আর এর মানটা অনেক বেশি, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা জানি যে একটা ক্ষুদ্র মানের বর্গ করলে সেটা আরো ক্ষুদ্র হয়ে যায়, মানে ছোট সংখ্যার বর্গ করলে সেটা আরো ছোট হয়ে যায়। তাহলে একে তো আর এর তুলনায় এল এর মান অনেক ছোট, এই এল কে যদি স্কোয়ার করি সেই মানটা আরো ছোট হয়ে যাবে। তাহলে এল স্কোয়ারটাকে এতটাই ক্ষুদ্র মান, সেটাকে আমরা প্রায় শূন্যের কাছাকাছি ধরতে পারি। তো ওটাকে বাদ দিতে পারি, ওটাকে টেন্স টু শূন্য ধরতে পারি। তো লিখতে পারি যে তখন তখন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এইটা আর স্কোয়ারের সমান, মানে এল স্কোয়ারটাকে আমি তখন প্রায় জিরোর কাছাকাছি ধরতে পারি, বা এতটাই ক্ষুদ্র সংখ্যা যেটাকে আর স্কোয়ার থেকে বাদ দিলে খুব বেশি হেরফের হবে না আর কি মানের মধ্যে। তাহলে তাই যদি হয় তখন ই সমান সমান বেরোচ্ছে এরকম দাঁড়াচ্ছে 1/4πε0 2πr, আর নিচে শুধু আর স্কোয়ারের উপরে তখন স্কোয়ার চলে আসতেছে, মানে r⁴, তার মানে ফাইনাল যেটা দাঁড়াচ্ছে এই আর, এখান থেকে একটা আর চলে গিয়ে 2p/r³। ওকে, তো কখনো যদি এরকম হয় আমাদের ম্যাথের মধ্যে এল এর মানটা উল্লেখ করা নাই, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের মান উল্লেখ করা নাই, এরকম যদি হয়, ভ্রামক বলে দেওয়া আছে, তো তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, মানে কোশ্চেন বুঝে কাজ করব। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটাই ইউজ করতে পারবো, কারণ আমাদের যে ডাইপোলগুলো নিয়ে বলবে অ্যাকচুয়ালি নর্মালি, সেগুলা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ক্ষুদ্র দূরত্ব, বা অণুগুলার কথা যদি আমরা চিন্তা করি HCl, এগুলো অণু অনেক ছোট ছোট, তার মানে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব খুব কম। আর যদি কোশ্চেনের ডাটা দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব। তো কোশ্চেন বুঝে আমরা দুইটা ইউজ করতে পারি, আর যদি ডাটা ইউজ করেও আমরা অঙ্ক করি খুব বেশি হেরফের হবে না। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য। যদি যে কোনো মাধ্যমের জন্য বলে তখন এখানে জাস্ট একটা কে গুণ হয়ে যায়, প্রতিবারই এই কথাটা আসবে, যতবারই এপসাইলন নট আসে তার সাথে এটা যদি যে কোনো মাধ্যমের জন্য হয় এখানে শুধু একটা কে চলে আসবে। শূন্য মাধ্যমের জন্য এই কে এর মান অন, অন্যান্য মাধ্যমের জন্য এই কে এর মানটা দেওয়া থাকবে আর কি কোশ্চেনে। তো আমরা এটাও ইউজ করতে পারবো, যে কোনো মাধ্যমের জন্য এটাও ইউজ করতে পারবো। ওকে, তাহলে এইবার এটা নির্ণয় করলাম হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমরা এবার ওই বিন্দুতে বিভব নির্ণয় করতে চাই। ওই বিন্দুতে এবার বিভব নির্ণয় করতে চাই। বিভব একটা স্কেলার রাশি, এর দিকের দরকার নেই আমার, জাস্ট খালি মান দুইটা নিয়ে তারপরে অবশ্যই এই ক্ষেত্রে আবার চিহ্ন বিবেচনা করা লাগবে, তারপরে মোট বিভব বের করার সময় যোগ করা লাগবে। তাহলে এখন আমরা এই পি বিন্দুতে বিভব নির্ণয় করতে যাচ্ছি। সেম টপিকেই আগের বার ই নির্ণয় করলাম, এবার ভি নির্ণয় করব। ওই বিন্দুতে ভিটা কত? এই প্রমাণ কখনো পরীক্ষায় আসবে না, সো আমাদের এই লাস্টের সূত্রটা মনে রাখলেই চলবে। ওকে, এবার আমরা ভি যদি নির্ণয় করতে চাই তাহলে ফার্স্টে এই প্লাস কিউ চার্জের জন্য একবার ভি নির্ণয় করবো, আর একবার মাইনাস কিউ এর জন্য। তাহলে প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য V1 সেটা হবে 1/4πε0। চার্জের মান এবার বিবেচনা করা লাগবে, মানে প্লাস, সো ওটার কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী যে দূরত্ব, এই যে আর মাইনাস এল, কিউ বাই আর আর কি, আর মাইনাস এল। আর মাইনাস কিউ চার্জের জন্য V2, সেটা এই যে চিহ্ন বিবেচনা করব, তাহলে মাইনাস কিউ এর জন্য মাইনাস চলে আসবে, সেটা আগে দিয়ে ফেললাম আমি, 1/4πε0
এখানে তাহলে কিউ ডিভাইডেড বাই আর প্লাস এল। এবার আর স্কোয়ার নাই, কারণ আমাদের বিভবের সূত্র ছিল কিউ বাই আর। তো এখন পি বিন্দুতে মোট বিভব যদি নির্ণয় করতে চাই, এই দুইটাকে আমার এখন যোগ করা লাগবে। তো এই দুইটাকে যোগ করি, সুতরাং পি বিন্দুতে মোট বিভব, আর এই মিটিং এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, 4 মিনিটের মতো আছে। মোট বিভব ভি ইকুয়ালস টু, সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে এই দুইটাকে যদি যোগ করি আমরা ওই আবার আগের বারের মতোই কিউ 1/4 পাই এপসাইলন নট, এই পুরাটাকে কমন নিতে পারবো, 4 পাই এপসাইলন নট, থেকে যাবে শুধু 1 বাই আর মাইনাস এল মাইনাস, এই যে এবার মাইনাস সাইনটা চলে আসবে, মাইনাস 1 বাই আর প্লাস এল। তাহলে এবারে হিসাব করলে যা আসতেছে, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল, মানে হচ্ছে এ মাইনাস এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্রে পড়ে যাবে। আর উপরে আসতেছে আর প্লাস এল মাইনাস মাইনাস আর, এটা আবার প্লাস এল হয়ে যাবে। ওকে, লসাগু করলে এই অবস্থা আসবে। তার মানে এবার যেটা দাঁড়াচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট, এর নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর উপরে থাকতেছে শুধু টয়েজ এল, আর আর কাটা চলে যাচ্ছে টয়েজ এল। তাহলে উপরে আমরা ওই যে টয়েজ এল কিউ পেয়ে গেছি এবার, তার মানে পি পেয়ে গেছি। তাহলে সূত্রটা এরকম দাঁড়াচ্ছে, যে কোনো মাধ্যমের জন্য যদি আমি ভি বের করি এই ক্ষেত্রে, তাহলে 1/4 পাই এপসাইলন নট কে লিখে দিলাম যে কোনো মাধ্যমের জন্য। ওখানে টয়েজ এল কিউ মানে হচ্ছে পি, সেটা লিখে দিচ্ছি, আর হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা। ওকে, আর যদি ওই শর্ত অ্যাপ্লাই করে দিই যে ওই আর এর মান এল এর তুলনায় অনেক বড়, যদি এরকম হয় যে যখন আর এর গেটার এল, তাহলে তখন এই শুধুমাত্র আর স্কোয়ার থাকবে, মানে তখন ভি ইকুয়ালস টু চলে আসবে 1/4 পাই এপসাইলন নট কে পি বাই জাস্ট আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের বিভব নির্ণয়ের সূত্র। সো এটা দিয়েও অঙ্ক করতে হতে পারে, এটা দিয়েও করতে হতে পারে। আচ্ছা, সবার এইটুকু লেখা হয়েছে আশা করি। আরেকবার জয়েন দে তোরা, আমি মিটিংটা আবার শুরু করতেছি। ওকে, এরপরে যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে আমরা এখন ইয়া করব, ওই এই তড়িৎ দ্বিমেরুর জন্যই আজকের পুরো টপিকটা আমাদের এই ডাইপোল নিয়ে যাবে, এগুলা থেকে ম্যাথ আসে যেহেতু। তো এবার হচ্ছে আগের বার অক্ষের উপরে করলাম, এবার অক্ষের উপর না, এবার হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার, যে এরকম একটা তড়িৎ দ্বিমেরু আছে বা ডাইপোল আছে, ইলেকট্রিক ডাইপোল। এবার এটার লম্ব সমদ্বিখণ্ডক, মানে হচ্ছে ঠিক মধ্যবিন্দুতে যদি আমরা একটা সমদ্বিখণ্ডক আঁকি, আচ্ছা আমার চিত্রটা যেরকমই হোক মাইন্ড করিস না, এই সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা বিন্দু যদি নেই, ওই বিন্দুতে ই বের করতে হবে। ধর এটা সেই পি বিন্দু, এই বিন্দুতে ই এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। আগের বার ছিল অক্ষের উপরে, আর এবার আমাকে বলে দেওয়া হয়েছে যে ওই ইসের ইলেকট্রিক ডাইপোলটার লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে, অবশ্যই সেটা হচ্ছে আর দূরত্বে, ওই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে, এটা সেই মধ্যবিন্দু, এখান থেকে আর দূরত্বে, এবার আর দূরত্বটা এটা, এটা হচ্ছে আর দূরত্ব। তো এইখানে এই পি বিন্দুতে ই এর মান কত হবে আর ভি কত হবে, বিভব বের করবো আর ই বের করবো। সো আগের বারের মতোই ফার্স্টে একবার এই চার্জের জন্য ই ওয়ান বের করবো, এটার জন্য ই টু বের করবো, তারপর দুইটার লব্ধি করব যেরকম ছিল। তো আগেরটার মতোই আমরা যদি এখানে, আচ্ছা এই বিন্দুটাকে একটু নিচে নামায় নিয়ে আসি আমি, আমার চিত্র আঁকতে তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে এবার ফার্স্টে ধর মাইনাস কিউ চার্জের জন্য যদি বের করি, মাইনাস কিউ চার্জের জন্য ওই পি বিন্দুতে
E1 সেটা কত আসবে? 1/4πε0। আমরা ইয়া করব না, আই মিন মান দিক বলে দিব যেহেতু, সো চিহ্ন বিবেচনা করব না, শুধু কিউ লিখলাম। আর মধ্যবর্তী দূরত্বটা এখন আমার বের করা লাগবে। এইখান থেকে যদি আমি এই দূরত্বটা নির্ণয় করতে যাই, তাহলে আমরা জানি এই পুরাটা হচ্ছে টয়েস এল ছিল, এইটুকু হচ্ছে এল। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী এটা যেহেতু অতিভুজ, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে এই দূরত্বটা। তাইলে কিউ বাই আর স্কোয়ার, যেটা এটার স্কোয়ার করলে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল স্কোয়ার। মানে হচ্ছে জাস্ট ওই রুটকে স্কোয়ার করলে এটা জাস্ট এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার আসবে। ওকে, এইটার দিকটা এখন আমার বলে দেওয়া লাগবে। এটার দিকটা হচ্ছে, যেহেতু এখানে একটা +1 কুলম্ব চার্জ মনে মনে নিয়ে আসবো ই এর দিক বের করার জন্য, তাহলে সেইটা তাকে কি করবে, এই বরাবর কিন্তু টানবে, এই বরাবর টানবে ভেতরের দিকে। তাহলে এটা হচ্ছে আমার E1, এইটা হচ্ছে আমার E1 এর দিক। তো এই দিকটা বলে দিচ্ছি, ধর এটাকে আমরা PD দিয়ে দেখাইলাম আগের বারের মতো। তো যার দিক PD বরাবর। ওকে, এখন যদি আমরা ওই +Q চার্জের জন্য E2 বের করতে যাই, E2 কিন্তু সেম অবস্থায় হবে 1/4πε0। চার্জের মান নিব শুধু, চিহ্ন বিবেচনা করব না, কিউ। আবার দূরত্ব কিন্তু সেম, ওই দুইটাকে যদি যোগ করি সেম ব্যাপারই আসবে, একই দূরত্ব আসবে। এটাও √L² প্লাস আর স্কোয়ার আসবে। সো দূরত্বটা সেম হবে, সো এইখানেও ওটাকে যদি স্কোয়ার করি আমরা, সেম ব্যাপার আসবে। তো দুইটার মান সেম, খালি দিক ভিন্ন হবে। এবার এইটার দিক কোন দিকে হবে, এই প্লাস চার্জটা এটাকে ওই দিকে বিকর্ষণ করবে। তার মানে এর দিকটা আমি এভাবে দেখাইলাম, এইটা হচ্ছে E2 দিক। ওকে, আমার চিত্র অনুযায়ী একটু বুঝে নিস, E2। তাহলে এইটার দিকটাকে আমরা ওই PD, আর এটাকে ধর PC দিয়ে দেখাইলাম, এটা PC E2, যার দিক PC বরাবর। তাহলে এবার আমার ওই বিন্দুতে যদি লব্ধি বের করতে হয়, তাহলে লব্ধি বের করার জন্য ভেক্টরের, যেহেতু এটা যে কোনো দুই দিকে চলে গেছে, তো ভেক্টরের ওই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা লাগবে। তার মানে আমার যেটা করা লাগবে, এখানে একটা সামান্তরিক আঁকা লাগবে, ওই দুইটা ভেক্টরকে বাহু ধরে সামান্তরিক আঁকলে এইটা হবে লব্ধি ই। ওকে, আর এইটাকে আমরা ধর এফ দিয়ে দেখাইলাম, পিএফ বরাবর। তো এখন আমার লব্ধি বের করার জন্য যে সূত্র, সেই সূত্রে অ্যাপ্লাই করা লাগবে। তার মানে হচ্ছে ই ইকুয়ালস টু হচ্ছে √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2, তারপরে কস থিটা ছিল, তো এই কস থিটা এবার মানটা কত হবে। আমরা এটুকু জানি যে যদি এরকম হয় যে আমরা ধরে নিলাম এইখানে প্রত্যেকটা কোণ থিটা করে, এই প্রত্যেকটা কোণ হচ্ছে থিটা করে, যদি থিটা হয় এই কোণটা, তাহলে এটাও থিটা আর কি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটার অনুরূপ কোণ এইটা, মানে এটা হবে থিটা। আর আমরা জানি যেহেতু দুইটা সমান ভেক্টরের লব্ধি সবসময় সমান, দুইটা ভেক্টরের সাথে সমান কোণ করে থাকে। তার মানে এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, আই মিন পুরা মধ্যবর্তী কোণটা 2 থিটা হবে। এটা কেউ না বুঝলে আবার বলতেছি, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, তাইলে তাদের যে লব্ধিটা দুইটা ভেক্টরের সাথে সমান কোণ উৎপন্ন করে থাকে। ওকে, তাইলে এটা যদি থিটা হয় অনুরূপ কোণ অনুযায়ী, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 2 থিটা, মানে অর্ধেক করে ভাগ করে ফেলছে আর কি লব্ধিটা দুইটা ভেক্টরের একদম। এই যে এটার সাথে কোনটা, না ঠিকই তো আছে।
বা এই যে এভাবে বলতে পারি এটা থিটা হলে এটা একান্তর কোণ থিটা, তো ওভাবে বলা যায়। আর অনুরূপ কোণ বললে এই যে এইটুক হবে, কারণ এই যে এটা এই সমান্তরাল আর এটা সমান্তরাল, পি এফ আর এই নিচের রেখাটা সমান্তরাল। ওকে, তাদের ছেদক হচ্ছে এইটা। তাহলে এই কোণ যদি থিটা হয় এটা থিটা হবে অনুরূপ কোণ অনুযায়ী, আর যদি একান্তর কোণ অনুযায়ী বলি এইটা থিটা হলে এই যে এটাও থিটা হবে। ওকে, তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা হবে। তাহলে এখানে cos 2 থিটা। কেউ এখনো না বুঝলে বলিস। বুঝছিস? আচ্ছা, তাইলে এখন আমাদের এই থিটাটা লাগবে না। কিভাবে লাগবে না আমরা এখন আসি একটু, একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা লাগবে। সেটা হচ্ছে আমরা E1 আর E2 কে সমান পাইছি। তাইলে আমরা এই E1 E2 যেহেতু দুইটাই সমান, তাহলে দুইটাকে একটা বানাই ফেলি, দুইটাকে E1 লিখে ফেলি। তাইলে আমার এখানে আসতেছে 2E1 স্কয়ার, 2E1 স্কয়ার, যেহেতু E1 আর E2 সমান। আর এখানে E1 E1 ওই দুইটা গুণ হইলে 2E1 স্কয়ার cos 2 থিটা এরকম আসতেছে। এরপর আমরা এখান থেকে 2E1 স্কয়ারটা কমন নিই। 2 E1 স্কয়ার যদি কমন নিই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে এখানে 1 প্লাস cos 2 থিটা, এটাও আমাদের একটা সূত্র পড়ে গেছে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 2E1 স্কয়ার, আর এটা আসতেছে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। আমাদের ত্রিকোণমিতির সূত্র। তাহলে এবার যা হচ্ছে এটাকে যদি আমি রুট করে ফেলি তাহলে E সমান সমান যেটা দাঁড়াচ্ছে, E সমান সমান চলে আসতেছে, এটা 4 তো 2 হয়ে যাবে, আর E1 স্কয়ারটা শুধু E1 হয়ে যাবে, আর cos স্কয়ার থিটাটা শুধু cos থিটা হয়ে যাবে। এরকম আসছে, E সমান সমান আসছে 2E1 cos থিটা। তো আমরা ওই থিটাটাকে রাখতে চাই না, কারণ আমি কোশ্চেনে যখন শুরু করছি একবারও থিটার মান বলে দিই নাই। আমি বলে দিছিলাম ওই ডাইপোলটা সাথে আর দূরত্ব বলে দিছিলাম। তো এই cos থিটাকে আমরা সরাই ফেলতে যাচ্ছি। তো cos থিটাকে সরানো যায় আবার এখান থেকে। তো এখান থেকে যদি আমরা সমকোণী ত্রিভুজের অ্যাপ্লাই করি যে এটা হচ্ছে থিটা, তাহলে cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে L, অতিভুজ হচ্ছে রুট ওভার L স্কয়ার ডিভাইডেড বাই প্লাস আর স্কয়ার। এটাকে বসাই দিই ওখানে। তাইলে এই জায়গায় cos থিটার জায়গায় আমি বসাই দিচ্ছি E সমান সমান E1 এর মানটা জানি কত ছিল, E1 ছিল মনে হয় 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আই স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা ছিল E1 এর মান, আমি মুছে দিছি। আর সাথেই সামনে একটা 2 আছে, সেই 2টা বসাইলাম। আর cos থিটা এটা সমান সমান লেখা যায় এখানে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে L বাই রুট ওভার L স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা লেখা যায়। ওকে, তাহলে এবার আমাদের যা আসতেছে এই যে টয়েজ এল কিউ, সেটা মানে হচ্ছে পি। তাহলে এখানে লেখা যায় 1/4 পাই এপসাইলন নট, টয়েজ এল কিউ মানে হচ্ছে পি, তাহলে উপরে পি থাকলো, আর নিচে হচ্ছে এইটার উপরে পাওয়ার 1, আর এখানে আর স্কয়ার প্লাস এল স্কয়ার, যে ওইটার উপরে পাওয়ার হাফ। তাহলে 1 প্লাস হাফ মানে পাওয়ার যোগ করে দিচ্ছি, তাহলে যেটা আসতেছে আর স্কয়ার প্লাস এল স্কয়ার টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে হচ্ছে 1.5, মানে হচ্ছে 3/2, এখানে আসবে 3/2। তাহলে এইটা হচ্ছে আমাদের ই এর সূত্র। কখন? যখন আমাকে বলবে যে ওই দ্বিপোল তড়িৎ দ্বিপোলটার অথবা ডাইপোলটার লম্ব দ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে যদি আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলে, আর এটা যদি যে কোনো মাধ্যমের জন্য হয় এখানে একটা কে চলে আসবে। ওকে, আর যদি ওই শর্ত অ্যাপ্লাই করে দেই যে আর এর মান এল এর চেয়ে অনেক যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে যখন আর গ্রেটার গ্রেটার এল, তখন যেটা দাঁড়াচ্ছে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে পি থাকবে। এখানে এল স্কোয়ার, এল স্কোয়ারটা নাই হয়ে যাবে, তো এল স্কোয়ার 0 হয়ে যাবে, তার মানে আর স্কোয়ারের উপরে 3
বাই 2 চলে আসবে, 2 2 কাটা যাবে, মানে আর এর উপরে জাস্ট 3 থাকবে, আর কিউব হয়ে যাবে। এটা আর এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য সূত্র। মাথা কি গরম হয়ে গেছে? আচ্ছা, একটু শেষ করে দিই, মানে বুঝতে পারতেছিস না পারতেছিস না? আচ্ছা, মানে জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছি, তবে আসার কথা হচ্ছে এগুলা প্রুফ কখনো আসবে না, আসলে ম্যাথই আসবে, কিন্তু প্রুফটা জানা থাকা দরকার। ওই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে মাঝে মাঝে রিটেনে ঝামেলা করার জন্য দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন আসি আমাদের এই ওই বিন্দুতে আমরা যদি বিভব নির্ণয় করতে যাই, এবার বিভবটা সহজ। বিভবটা সহজ কেন? বিভব প্রতিবারই সহজই, কারণ বিভবের জন্য আমাদের যদি পি বিন্দুতে আমরা ভি নির্ণয় করতে যাই, তাহলে ভি নির্ণয় করার জন্য ফার্স্টে মাইনাস কিউ চার্জের জন্য ভি ওয়ান সেটা আসবে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে, যে কোনো মাধ্যমের জন্য কিউ, মানে চিহ্ন সহ নিব এবার, মাইনাস কিউ মানে আমি মাইনাস, আচ্ছা মাইনাস কিউ এখানেই রাখলাম, মাইনাস কিউ বাই আর, দূরত্ব হচ্ছে √L² প্লাস আর স্কোয়ার। আর প্লাস কিউ এর জন্য যে ভি টু সেটা আসবে 1/4 পাই এপসাইলন নট কে, চিহ্ন বিবেচনা করা লাগবে, প্লাস কিউ, দূরত্ব সেম √L² প্লাস আর স্কোয়ার। এবার মোট বিভব ভি ইকুয়ালস টু যখন ভি ওয়ান প্লাস ভি টু করবো, দুইটার মান সমান কিন্তু মাইনাস করা লাগতেছে, তার মানে 0। তার মানে এই ক্ষেত্রে ওই বিন্দুতে বিভব আসবে 0। ওকে, এবার আমরা লাস্ট এই প্রুফটা দেখে আজকে শেষ করব। এটা হচ্ছে এতক্ষণ একটা স্পেশাল কেস ছিল, একটা হচ্ছে অক্ষের উপরে আর দূরত্বে, আর একটা লম্ব দ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে। এখন কোনো অক্ষ বা লম্ব দ্বিখণ্ডক কোনোটাই নাই, যে কোনো বিন্দু যদি দিয়ে দিই, একটা দ্বিপোল বা একটা ডাইপোলের আশেপাশে যে কোনো বিন্দু যদি দিয়ে দেই, সেই বিন্দুতে আমরা বিভব বা তড়িৎ প্রাবল্য কিভাবে নির্ণয় করব। তবে তোদের বইয়ে তড়িৎ প্রাবল্যটা নিয়ে এখানে আলোচনা করা নাই, যে কোনো বিন্দুতে বিভবের টাই আছে, সো আমরা শুধু বিভবটাই বের করব, তড়িৎ প্রাবল্য বের করব না। তো ওটা একটু দেখাচ্ছি। তাহলে এবার আমাদের 3 নাম্বার কেস, সেটা হচ্ছে আশেপাশের যে কোনো বিন্দুতে। তো এইটা হচ্ছে আমাদের সেই ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে মধ্যবিন্দু। তো এইখান থেকে আর দূরত্বে যে কোনো বিন্দুতে, তো আমি এইখানে একটা এলো পাথারি বিন্দু নিলাম, পি বিন্দু। ওই বিন্দুটা হচ্ছে এই ও বিন্দু থেকে আর দূরত্বে আছে। আচ্ছা, আমারটা মনে হয় মধ্যবিন্দু পুরোপুরি হয়নি। ওকে, তো এটা হচ্ছে আর দূরত্বে আছে, আর এই কোণটা, এটাকে ধরে নিলাম থিটা, যে ওই ডাইপোলের অক্ষের সাথে থিটা কোণ করে আছে, আর আর দূরত্বে আছে পি বিন্দুটা। এই বিন্দুতে আমরা শুধু এবার বিভবের রাশিমালাটা নির্ণয় করব। ওকে, তাহলে একবার ভি ওয়ান ভি টু বের করে তারপরে লব্ধি করা লাগবে। তাইলে ফার্স্টে আমরা এবার আমরা কিন্তু জানি না, মানে সরাসরি আমাদের কোনো নাই, সূত্র আকারে ফেলতে পারবো না, কারণ এটা না সমকোণী ত্রিভুজের সূত্র বা আমাদের জানা কোনো শেপের মধ্যে আসবে না এবার। আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করতেছি, তাহলে ফার্স্টে এই মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য বিভব যেটা ভি ওয়ান, সেটা আসতেছে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই, এই যে মাইনাস সাইনটা থাকবে, সো মাইনাস সাইনটা আমি রাখলাম, স্কেলার রাশি যেহেতু, কিউ বাই, এবার আমার দূরত্ব লাগবে, কিন্তু দূরত্বটাকে কোনোভাবেই প্রকাশ করতে পারতেছি না আমরা, সো এটাকে ডিরেক্ট আমরা একটা মান দিয়ে দেখাই দিই, এটাকে আর অন ধরলাম। তো আর অন, এটা হচ্ছে কিউ বাই আর অন। এবার একইভাবে প্লাস কিউ চার্জের জন্য
V2 বের করি, তাহলে 1/4 পাই এপসাইলন নট প্লাস কিউ, এটাও যেহেতু আমরা জানি না, সো এই দূরত্বটাও মেপে নিচ্ছি ধর R2 হিসাবে, এটা হচ্ছে R2। তাহলে আমাদের মোট বিভব যদি বের করতে যাই, তাহলে মোট বিভবটা এরকম আসতেছে, V ইকুয়ালস টু আসতেছে, ওই দুইটাকে যদি যোগ করি, থিটা একটু পরে আসবে, আমরা থিটাকে রিপ্লেস করব একটু পরে। আচ্ছা, এটা তাহলে আসতেছে 1/4 পাই এপসাইলন নট, কমন নিলাম, কিউটাকেও কমন নিলাম, তাহলে ভিতরে থেকে যাচ্ছে শুধু 1/R2 মাইনাস 1/R1, এই প্লাসটাকে আগে লিখছি। ওকে, 1/R2 মাইনাস 1/R1, তাহলে এটাকে যদি লসাগু করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে Q/4 পাই এপসাইলন নট, নিচে আসতেছে R1 R2, আর উপরে আসতেছে R1 মাইনাস R2, উপরে আসতেছে R1 মাইনাস R2। এইবার আমরা এটাকে একটু থিটা দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। ওকে, এবার আসি আমাদের এই R1 মাইনাস R2 যেটা, এই R1 মাইনাস R2 সেটাকে আমি আনতে চাইলে, R1 মাইনাস R2 অ্যাকচুয়ালি কোনটুক, আমি যদি এইখান থেকে এই R2, এইখান থেকে R1 থেকে R2 সমান করে যদি কেটে নেই, তারপরে যদি এটাকে যোগ করে দিই, এই দূরত্বটা হবে R1 মাইনাস R2, মানে R2 সমান করে এখান থেকে কেটে নিলাম, তাহলে এইটুক হবে R1 মাইনাস R2, তাহলে এটাকে আমরা সরাই ফেলতে চাচ্ছি। তো এর জন্য আমরা কিছু আহ ওই যে শর্তগুলো অ্যাপ্লাই করে নিব। শর্ত অবশ্য অ্যাপ্লাই করতে হবে না অ্যাকচুয়ালি, কিন্তু আমি যেহেতু বাস্তবে বাস্তবে তো ওই যে যদি HCl অণুর কথা চিন্তা করি, HCl অণু অনেক ছোট, এই দূরত্বগুলো অনেক ছোট, তো আমরা শর্ত না, অ্যাকচুয়ালি বাস্তবের সাথেই জিনিসটা মিল, কিন্তু চিত্র আঁকতে গিয়ে আমাদের বড় করে আঁকতে হয়েছে, এই জন্য জিনিসগুলো এত অগোছালো লাগতেছে, কিন্তু আমরা এখন ওই বাস্তবের সাথে মিলাই। বাস্তবে কি হবে, এই দুইটা বিন্দু খুব কাছাকাছি হবে, আর খুব কাছাকাছি হওয়া মানে কিরকম অবস্থা দাঁড়াচ্ছে, আমরা কি রিপ্লেস করতে যাচ্ছি, এই R1 মাইনাস R2 আর R1 R2 এই জিনিসগুলোকে সরাই ফেলবো। তো এই জিনিসগুলোকে R1 মাইনাস R2 নিয়ে আসছি অলরেডি চিত্রের মধ্যে, তো আমি এখন ওই জিনিসটা বাস্তবের সাথে মিলাই। বাস্তবে কি হবে, এই দুইটা দূরত্ব খুব কাছে হবে, তার মানে এখানে যে L আর এই যে এখানে যে টয়েজ L, এই জিনিসগুলো আছে, এটা খুব কাছাকাছি হবে। তো যদি কাছাকাছি হইতো এই বিন্দু দুইটা এরকম, তাহলে ধর এখানে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে আর আরেকটা ব্যাপার, এই বিন্দুটাকে আমি যথেষ্ট দূরে নিচ্ছি, তার মানে হচ্ছে আর এর তুলনায় এল অনেক ছোট হবে, ওই যে ওই শর্তটা, তাইলে তাই যদি আমরা করতাম, তাইলে আমাদের এরকম একটা চিত্র আসতো, এবং বাস্তবে কিন্তু তাই ঘটতেছে। এবং এরকম যখন চিত্রটা আসতো, এই থিটা আর এই থিটা প্রায় সমান হয়ে যাচ্ছে, এইটা যত ছোট হচ্ছে, এই বিন্দু যত দূরে যাচ্ছে, এই থিটা আর এই থিটা প্রায় সমান হয়ে যাচ্ছে, প্রায় প্যারালাল হয়ে যাচ্ছে, এই দুইটা অনুরূপ কোণ হয়ে যাচ্ছে প্রায়। এটা কি বোঝা যায়? বড় করে আঁকছি দেখে তখন এই জিনিসটা খাটতিছে না, কিন্তু বাস্তবে কি হবে, ডাইপোল গুলা যদি অনেক ছোট হয়, ওই ডাইপোলের চার্জের দুইটার তুলনায় এই আর বিন্দুটা, এই আর দূরত্বটা যদি অনেক বড় হয়, আস্তে আস্তে এই থিটা আর এই থিটা প্রায় ইকুয়াল হয়ে যাবে। এটুক বোঝা যায়? ওকে, তাইলে আমরা এইটাকে, হ্যাঁ, ওই এই বাহুটা এই বাহুর সমান হয়ে যাবে, আস্তে আস্তে সমান হয়ে যাবে, সেটাও বলবো আমি। তার মানে আমরা বাস্তবে তখন এইটা যদি থিটা হয়, এটাকেও থিটা হিসেবে চিন্তা করতে পারি। ওকে, এবং আরো একটা ব্যাপার, আস্তে আস্তে এই বাহু আর এই বাহু সমান হয়ে যেতে থাকবে, R1 আর R2 সমান হয়ে যেতে থাকবে। তার মানে আমরা এই কন্ডিশনে যখন যখন R গ্রেটার গ্রেটার L,
এল এর তুলনায়, বা এই যে এল তো এটা, এল এর তুলনায় আর যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে দুইটা ব্যাপার আমরা মেনে নিতে পারতেছি। একটা হচ্ছে R1 প্রায় R2 এর সমান হয়ে যাবে, আর আরো একটা ব্যাপার হচ্ছে যে ওখানে এই থিটা দুইটা আরো একটা ব্যাপার হয়ে যাবে। এই যে এইখানে যে আমরা কোনটা আঁকছি দুইটার মধ্যে, এই যে এই কোণটা, এইখানে যদি আমি এখন এটা আঁকতে চাই, এটা সমান করে এখানে আঁকতে চাই, এই কোণটা প্রায় 90 হয়ে যাবে। এই কোণটা প্রায় 90 হয়ে যাবে, এই যে এখানে আঁকছি আমি, এটা প্রায় 90 হয়ে যাবে। ওকে, তাহলে এই ত্রিভুজটার একটা নাম দিই, যে এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, আমি এটাকে সি দিলাম, এবং তখন আরো একটা ব্যাপার হয়ে যাবে, তখন এ বি সি এই কোণটা প্রায় 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বাস্তবের সাথে মিলাইতে গিয়ে এখন আমাদের সূত্রটা সহজ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, যদি আর সরি 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 এসিবি, থ্যাংক ইউ, এসিবি, এসিবি 90 ডিগ্রি হয়ে যাবে, এটা প্রায় 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, R1 R2 প্রায় সমান হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এটাকে একটা 90 ডিগ্রি ধরে, সমকোণী ত্রিভুজ ধরে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ওটা হচ্ছে লম্ব। তাইলে আমরা লিখতে পারি R1 মাইনাস R2 যেহেতু অতিভুজ, তাহলে আমরা এই ক্ষেত্রে এটা রিপ্লেস করতে গেলে cos থিটা, তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান সমান এই সমকোণী ত্রিভুজ থেকে, এখন কিন্তু সমকোণী ত্রিভুজ হিসেবে ধরতেছি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এই পুরাটা টয়েজেল। তার মানে লিখতে পারি হচ্ছে ভূমি R1 মাইনাস R2 ইকুয়ালস বাই টয়েজেল, ভূমি বাই অতিভুজ। তাহলে এই R1 মাইনাস R2 জায়গায় আমি টয়েজেল cos থিটা বসাই দিতে পারি, এই R1 মাইনাস R2 জায়গায় বসাই দিলাম টয়েজেল cos থিটা। এবং আরেকটা জিনিস, R1 আর R2 প্রায় যেহেতু সমান, তাইলে R1 আর R2 কে একই ধরে ফেলি, এটাকে R এর সমান ধরে ফেলি, এই যে R এর সমান হয়ে গেছে, R1 R2 আর প্রায় কাছাকাছি হয়ে গেছে, সবাই একসাথে যখন কাছাকাছি দূরত্ব থাকবে, তাইলে এটাকে যদি R এর সমান ধরা যায়, তাইলে এটাকে R ইন্টু আর আর স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে আমাদের এবার সূত্রটা সহজ হয়ে আসছে, এই টয়েজ এল কিউ, এই পুরা জিনিসটা মিলে আমরা জানি পি, তাহলে এইবার ভি সমান সমান যেটা দাঁড়াইছে, সুতরাং ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, আর যে কোনো মাধ্যম হলে কে, সরি, কে টয়েজেল কিউ মানে হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে এখন আমাদের বিভবের সূত্র। যদি বলে দেয় একটা ডাইপোল থেকে আর দূরত্বে, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এবং অক্ষের সাথে এত ডিগ্রি কোণ করে, মানে থিটা কোণ করে কোন একটা বিন্দু আছে পি বিন্দু, সেই বিন্দুতে আমাদের বিভবের রাশিমালা নির্ণয় করতে বলে, তখন আমরা এই সূত্র ইউজ করব। ওকে, তাহলে আমরা তিনটা কেসের জন্য ই আর ভি এটা দেখছি, লাস্টেরটাই শুধু ভি দেখছি, ই দেখি নাই, এটার জন্য ই বের করা যাবে, একটু জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে, কারণ এতক্ষণ যত সহজে যে দিকগুলা বলতে পারতেছিলাম, ই অন আর ই টুর দিক, প্রথম ক্ষেত্রে ই অন আর ই টুর দিক ছিল বিপরীত, লব্ধি বের করার সময় কোনো ঝামেলা হয় নাই, ই অন মাইনাস ই টু, পরেরটায় দিকটা সুন্দর মতো মিলে গেছিল, টু থিটা হয়েছিল, কিন্তু এখানে যদি আমি ই বের করতে যাই, ওই যে দিক বের করতে যাই, দিকটা একটু জটিল হয়ে যাবে, কোনগুলা বের করা একটু জটিল হয়ে যাবে, এই জন্য এটা এখানে দেয় নাই, বাট পরবর্তী মানে আর কি অনার্স লেভেলে এগুলো আবার আছে, তখন আবার ওই জিনিসটা আছে, তো আমাদের এখন দরকার নেই, আমাদের এই বিভবটা হইলেই হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আর বইয়ের মধ্যে এখানে কিছু বিশেষ স্পেশাল কেস লেখা আছে, ওগুলো একটু দেখবি, মানে যদি থিটার মান 0 ডিগ্রি হয়, তাইলে ভি কেমন হবে, থিটার মান 0 ডিগ্রি হওয়া মানে এই যে অক্ষের উপর হয়ে যাওয়া, আর বিন্দুটা অক্ষের উপর হয়ে যাওয়া, তাহলে তখন আমাদের ওই যে অক্ষের উপরে আর বিন্দু হলে বিভব যেটা হয় সেটার সাথে মিলে যাবে সমীকরণটা। তারপরে যদি থিটার মান 180 ডিগ্রি হয় তখন কিরকম হবে, 90 ডিগ্রি হলে তখন কিরকম হবে, 90 ডিগ্রি হলে ওই যে লম্ব দ্বিখণ্ডকের উপর হওয়া, আই মিন সেটা দেখবো আমরা শূন্যই আসবে, এই যে cos থিটার মান যদি 90 হয়ে যায় পুরোটা শূন্য হবে, যেটা আমরা একটু আগে থিওরিটিক্যালি বের করছি। তো এগুলো একটু দেখিস, অবজেক্টিভের জন্য এগুলো মাঝে মাঝে আসে। তো এই পর্যন্ত থাকুক, ভালো থাকিস সবাই, আল্লাহ হাফেজ।